মনে নেই। আমার আমার কিছুই মনে পড়ছে না ইন্সপেক্টর। বিষণ্ণভাবে আবার মাথাটা নাড়ল স্বর্ণরেণু। কিছুই মনে করতে পারছেন না মিস্টার ঘোষাল? আবার প্রশ্নটা করলেন ইন্সপেক্টর সমীর লাহিড়ী। আর একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন। সে রাত্রে আপনি ক্লাব থেকে ফিরলেন, লিফটে করে 3 তলায় উঠে এলাম। তারপর? ইন্সপেক্টর লাহিড়ী তাকালেন সপ্রশ্ন দৃষ্টিতে স্বর্ণরেণুর দিকে। পকেট থেকে চাবি বের করে ফ্ল্যাটের দরজাটা খুললাম। সব অন্ধকার। হাত বাড়িয়ে অন্ধকারে দেয়ালের গায়ে সুইচটা খুঁজতে গেছি, বোধহয় 2 পা এগিয়েছি। হঠাৎ যেন একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর? সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই। বলুন, থামলেন কেন? কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। জ্ঞান হতে দেখলাম ঘরের মধ্যে আলোটা জ্বলছে, আর সামনে ঠিক হাতখানেকের ব্যবধানে আমার স্ত্রী রত্নার রক্তাক্ত মৃতদেহটা উপর হয়ে মেঝের কার্পেটের ওপর পড়ে আছে, হাত দুটো ছড়ানো। প্রথমটায় ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু যে মুহূর্তে বুঝতে পারলাম আমার আমার মাথাটা ঝিমঝিম করে উঠল, মাথার মধ্যে একটা যন্ত্রণা। তারপর আপনি কি করলেন? উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল হলো আমার ডান হাতে ধরা ওই পিস্তলটা। আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বার দুই দেখলাম পিস্তলটা, তারপরেই। একটা কথা, তখন আপনার ফ্ল্যাটের সদর দরজাটা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল। তারপর বলুন। আমি ব্যাপারটা হৃদয়ঙ্গম করার সঙ্গে সঙ্গেই লোকাল থানায় ফোন করবার চেষ্টা করি এবং কানেকশন না পেয়ে লালবাজারে ফোন করি। আচ্ছা মিস্টার ঘোষাল, ওই পিস্তলটা বা এ ধরনের কোনো পিস্তল আগে আপনি কখনো দেখেছেন? দেখেছি। আমি বছর 5 আর্মিতে ছিলাম। তাছাড়া নিজেরও ঠিক অমনি একটা পিস্তল আছে, অবশ্যই তার লাইসেন্সও আছে। আপনার একটা পিস্তল আছে? কোথায় সেটা? আমাদের শোয়ার ঘরে আলমারির মধ্যে, বলে উঠে দাঁড়ালো স্বর্ণরেণু এবং এগোলো শোবার ঘরের দিকে। সমীর লাহিড়ী তাকে অনুসরণ করেন। মধ্যবর্তী দরজাপথে দুজনে শোবার ঘরে এসে ঢোকেন। তখন রাত 1:10। আজকের গল্পের নাম কি? কিরিটির গোয়েন্দা গল্প তোমাদের সবার খুব ভালো লাগে, তাই তো? তাই জন্য আজকে আবার তোমাদেরকে শোনাতে চলেছি নিহার রঞ্জন গুপ্তের কিরিটিকে নিয়ে লেখা আজকের গল্প তখন রাত 1:10। আশা করি গল্পটা আবার তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করা চাই। আর প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। পাশের বেল নোটিফিকেশানটাকেও অন করে দিও, তাহলে আমি যখনই এরকম নতুন গল্প পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। চলো, আর একদম অন্যদিকে কোনো কথা না বলে গল্পের পরের অংশটা আমরা সবাই মিলে শুনে নিই। বসবার বা লিভিং রুমের চাইতে ঘরটা আকারে বেশ ছোটই, তবে ঘরটি ভালোভাবে সাজানো। একধারে পাশাপাশি হাত দেড়েক মধ্যবর্তী ব্যবধানে দুটো সিঙ্গেল খাট। খাটের বিছানা বেশ দামি, বেড কভার দিয়ে ঢাকা। দুটো খাটের মধ্যবর্তী শিয়রের কাছাকাছি একটা ছোট টুলের ওপরে একটা বিদেশি লাল রঙের ফোন। ঘরের পশ্চিম দেওয়াল ঘেঁষে একটা পাল্লায় আরশি বসানো প্রমাণ সাইজের স্টিলের আলমারি। অন্যদিকে একটি ছোট ড্রেসিং টেবিল। টেবিলের ওপরে কিছু দামি কসমেটিক্স পরিচ্ছন্নভাবে সাজানো। সমস্ত ঘরটির মধ্যে একটা রুচিসম্মত পরিচ্ছন্নতা।
সমীর লাহিড়ী ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই একবার সব কিছুর ওপরে দৃষ্টি বুলিয়ে নেন। ড্রেসিং টেবিলের ওপরেই চাবির রিংটা ছিল। সেটা তুলে নিয়ে একটা চাবি দিয়ে আলমারিটা খুলল স্বর্ণরেণু, এবং আলমারির মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও প্রার্থিত বস্তু পিস্তলটি পাওয়া গেল না। আশ্চর্য, পিস্তলটা তো দেখছি না। পাচ্ছেন না পিস্তলটা আলমারির মধ্যে? না। কবে শেষ আপনি আলমারির মধ্যে পিস্তলটা দেখেছিলেন মিস্টার ঘোষাল? কাল বিকেলে বেরোবার আগেও দেখেছি, স্পষ্ট মনে আছে আমার, স্বর্ণরেণু বলল। মনে করে দেখুন তো মিস্টার ঘোষাল, কাল বিকেলে বেরোবার সময় পিস্তলটা সঙ্গে নিয়ে যাননি তো? আর ইউ শিওর? নিশ্চয়ই। লাইসেন্সটা কই দেখি? আলমারির মধ্যেই লাইসেন্সটা ছিল। সেটা বার করে স্বর্ণরেণু সমীর লাহিড়ীর হাতে দিল। সমীর লাহিড়ী লাইসেন্সটা দেখলেন। তারপর কি ভেবে তখনও হাতে ধরা পিস্তলটা দেখলেন। স্বর্ণরেণুর দিকে তাকালেন, তারপর বললেন, দেখুন তো মিস্টার ঘোষাল, এটাই বোধহয় আপনার পিস্তল। পিস্তলের নম্বর ও লাইসেন্সের পিস্তলের নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। সে কি? হ্যাঁ, দেখুন না মিলিয়ে। স্বর্ণরেণু যেন বোবা। মিথ্যে নয়, সত্যি দুটো নম্বর এক। কেমন যেন নির্বোধের মতো তাকালো স্বর্ণরেণু সমীর লাহিড়ীর দিকে। সমীর লাহিড়ী বললেন, তাহলে এটাই আপনার পিস্তল? আদৌ খোয়া যায়নি, আর এটাই আপনার হাতে ছিল? তাহলে? স্বর্ণরেণু সমীর লাহিড়ীর দিকে তাকালো। আবার একবার মনে করার চেষ্টা করুন মিস্টার ঘোষাল, পিস্তলটা নিশ্চয়ই কাল বেরাবার সময় সঙ্গে নিয়েছিলেন, নচেত এটা আপনার হাতের মধ্যে এলো কি করে? কি মনে পড়ছে? না, আমি কোনো পিস্তল সঙ্গে নিইনি। নেননি? না। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে কি আমি আমি রত্নাকে গুলি করে হত্যা করেছি? হয়তো হয়তো তাই, কিন্তু কখন কখন গুলি করলাম? বসুন বসুন মিস্টার ঘোষাল, ব্যস্ত হবেন না। আমি একবারও বলিনি যে আপনি আপনার স্ত্রী রত্নাদেবীকে গুলি করে হত্যা করেছেন। তবে আমার হাতে আমার এই পিস্তলটা কোথা থেকে কেমন করে এলো? আশ্চর্য, লালবাজারে যখন ফোন করি কথাটা একবারও আমার মনে হয়নি। আমি আমি রত্নাকে তাহলে খুন করলাম? শেষের কথাগুলো কেমন যেন বিড়বিড় করে বলে যায় স্বর্ণরেণু। মিস্টার ঘোষাল! সমীর লাহিড়ীর ডাকটা যেন স্বর্ণরেণুর কানেই পৌঁছালো না। সে যেন ডাকটা শুনতেই পায়নি মনে হয়। মিস্টার ঘোষাল, শুনছেন? শুনুন, আমি এখন যাচ্ছি, কাল আবার আসবো, কেমন? সমীর লাহিড়ী উঠে পড়লেন। পাশের ঘরে ডেড বডিটা একটা চাদরে ঢাকা ছিল। মৃতদেহটা সর্বাগ্রে পুলিশ মর্গে পাঠাবার ব্যবস্থা করলেন সমীর লাহিড়ী। তারপর সঙ্গের অফিসার বিদেশ চ্যাটার্জিকে বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনি এখানে থাকবেন, সর্বক্ষণ স্বর্ণরেণুবাবুকে চোখে চোখে রাখবেন। দরজার বাইরে একজন ও গেটে একজন আর্ম পুলিশ রাখবেন। আপনার বদলি এলে তবে আপনি যাবেন। ঠিক আছে স্যার। ঘরের বাইরে আসতেই স্বর্ণরেণুর ভৃত্য সুধাকরের মুখোমুখি হলেন। পাশে একজন কনস্টেবল দাঁড়িয়ে, লোকটার প্রহরায়। কি যেন নামটা তোমার? আগে সুধাকর পাড়ুই। এই ফ্ল্যাটে তো তুমি কাজ করো? আগে। কতদিন কাজ করছো? তা আগে বছর তিনেক। তুমি কিন্তু আপাতত পুলিশের বিনা অনুমতিতে ফ্ল্যাটের বাইরে যাবে না। যাব না স্যার। ভেতরে যাও, তোমার সাহেবকে চা দাও। চা তো তিনি এখনো খাননি।
না। ঠিক আছে, ভেতরে যাও। আমি আবার বিকেলে আসবো। তোমার সাহেবকে মানা করেছি বেরোতে, বেরোতে দিও না, বুঝেছ? আগে। পরের দিন বিকাল। বিকাশের বদলি অমলেন্দু রায় তখন ডিউটিতে আছে। অমলেন্দু বাইরের ঘরেই ছিল। অমলেন্দু, স্বর্ণরেণুবাবুর খবর কি? ঘরের মধ্যেই রয়েছেন, কোনো সাড়া শব্দ নেই। খাওয়া দাওয়া করেছেন? না, এক কাপ চা ছাড়া আর কিছুই খাননি। কেবল এক নাগাড়ে স্মোক করে চলেছেন ভদ্রলোক। ঠিক আছে, তোমার রিলিফ রাত 10টায় আসবে, তারপর তোমার ছুটি। সমীর লাহিড়ী এসে স্বর্ণরেণুর শোবার ঘরে প্রবেশ করলেন। একটা চেয়ারে বসে স্বর্ণরেণুর দেওয়ালের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। মিস্টার ঘোষাল, আপনারা যদি ভেবে থাকেন রত্নাকে আমি গুলি করে হত্যা করেছি তো আমাকে অ্যারেস্ট করছেন না কেন? আমি তো সে কথা বলিনি। তবে এমন করে নজরবন্দি করে রেখেছেন কেন? কেউ তো আমাকে কোনো রকম বিরক্ত করছে না মিস্টার ঘোষাল। যদি মনে করেন আমি হত্যাকারী, উত্তেজিত হবেন না। বসুন মিস্টার ঘোষাল, আপনার সঙ্গে আলোচনা আছে। আই এম টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড। আমাকে অত্যন্ত ক্লান্ত আমি। ঠিক আছে, আমি তাহলে আজ যাচ্ছি, কাল সকালে না হয়। না না, যা বলতে চান আজই বলুন। বলুন, কি জিজ্ঞাসা করতে চান? রত্না দেবীর সঙ্গে আপনার কতদিন হলো বিয়ে হয়েছিল? 7 বছর আগে। কাল ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আপনি তা সত্ত্বেও ক্লাবে গিয়েছিলেন? উপায় ছিল না। উপায় ছিল না কেন? আমি বারবার বলেছিলাম আজকের দিনটা আমাদের একান্ত নিজস্ব থাকবে, কেউ থাকবে না, কেবল রত্না আর আমি। কিন্তু সুচিত এলো। সুচিতকে? আমার বন্ধু সুচিত চৌধুরী, আর্মিতে অফিসার, মেজর। সে এসে কি বলল জানেন মিস্টার লাহিড়ী? সারাটা রাত সে আমাদের সঙ্গে কাটাবে। সে কি জানতো না কাল আপনাদের বিবাহবার্ষিকী ছিল? কেন জানবে না? জানতো, ভালোভাবেই জানতো। আপনার স্ত্রী রত্না দেবী? সেও সুচিতের কথা শুনে বললে খুব ভালো হবে, বেশ আনন্দ করা যাবে। আমার সহ্য হলো না, ক্লাবে চলে গেলাম। ক্লাব থেকে কখন ফেরেন? খুব বেশি ড্রিঙ্ক করেছিলাম, ঠিক মনে নেই। তবে জ্ঞান হবার পর দেখি হাতঘড়িটা হাতেই ভেঙে বন্ধ হয়ে আছে। ঠিক 1:10। যদি তাই হয় তো আপনি ঠিক রাত 1:10 ফিরেছেন ফ্ল্যাটে? মনে হয় তাই। আচ্ছা, আপনি যে বলছিলেন প্রচণ্ড একটা আঘাত পেয়ে আপনি জ্ঞান হারান, আঘাতটা কোথায় লেগেছিল? মাথার পেছনে। কেটে গিয়েছে? না। ফুলে আছে? না। যন্ত্রণা? হ্যাঁ, যন্ত্রণা এখনও আছে বলে স্বর্ণরেণু মাথার পেছনে হাত বোলাতে থাকে। আপনার ঠিক মনে আছে মিস্টার ঘোষাল, পেছন থেকে কেউ অতর্কিতে আপনার মাথায় প্রচণ্ড একটা আঘাত করেছিল? মনে থাকবে না কেন? না, বলছিলাম কি ব্যাপারটা আগাগোড়া একটা স্বপ্নও তো হতে পারে। মানে কি বলতে চান আপনি? সব কিছু আমার একটা স্বপ্ন? ঠিক আছে, ও কথা আমরা পরে আবার আসবো। এখন আপনার কিছু পার্সোনাল ব্যক্তিগত প্রশ্নের জবাব দিন মিস্টার ঘোষাল। মেজর চৌধুরী আপনার বন্ধু আজ সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সুচিত আপনার সঙ্গে দেখা করতে এসেছিল? তার আবার কি প্রয়োজন হলো আপনার সঙ্গে দেখা করবার? আপনার দুর্ঘটনার কথাটা আজকের কাগজে পড়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল মেজর চৌধুরী। আপনার সম্পর্কে তিনি
কি বলেছে সুচিত? আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি আদৌ বনিবনা ছিল না, এবং যে রাত্রে দুর্ঘটনাটা ঘটে সেদিন বিকেলের দিকে নাকি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব তর্কাতর্কি হয়েছিল। সুচিত বলেছে? তাই তো বলছিলেন। কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কি ব্যাপারে তর্কাতর্কি হয়েছিল আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত। ক্ষমা করবেন আমাকে মিস্টার লাহিড়ী, আপনার ওই প্রশ্নের জবাব দিতে পারছি না। বেশ, তা আপনাদের মধ্যে বেশ কিছুদিন ধরে যে মনোমালিন্য চলছিল, এ কথাটা তো সত্যি। সত্যি। মনোমালিন্যের কারণটা কি? হঠাৎ বলে ওঠে স্বর্ণরেণু। ওই সুচিতের জন্যই। উনি বললেন না আপনার অনেক দিনের বন্ধু? বন্ধুই বটে। লোকটা শুধু ইতরই নয়, নোংরা টাইপের। মনে হচ্ছে আপনার তার ওপর খুব রাগ। রাগ? সুযোগ পেলাম না, নচেৎ দুজনকেই আমার একসঙ্গে গুলি করে শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল। সেদিনও আপনি ওই ধরনের একটা কথাই বলেছিলেন, তাই না? হ্যাঁ, বলেছিলাম। ইন্সপেক্টর, আপনি জানেন না আমার পারিবারিক জীবনটাও একেবারে তছনছ করে দিয়েছে। আচ্ছা মিস্টার ঘোষাল, এ কথা কি সত্যি আপনারা পরস্পরকে ভালোবেসেই একদিন বিবাহ করেছিলেন? হ্যাঁ। শুধু তাই নয়, আমার মার অমতেই রত্নাকে আমি বিবাহ করেছিলাম। আপনি সেদিন বলছিলেন 5 বছর আপনাদের বিবাহ হয়েছে। হ্যাঁ। আর একটা কথা মিস্টার ঘোষাল, বিবাহের আগে কি আপনাদের মানে আপনার স্ত্রী রত্না দেবীর সঙ্গে আপনার ওই বন্ধু মেজর চৌধুরীর আলাপ ছিল? ছিল। আমার সঙ্গে আলাপ হওয়ার আগেই সুচিতের সঙ্গে ওর আলাপ ছিল। আলাপ ছিল তাহলে? হ্যাঁ, ওরা তো সম্পর্কে ভাই বোন ছিল। ভাই বোন? হ্যাঁ, মাস্তুতো ভাই বোন। স্বর্ণরেণু মুখটা বিকৃত করে। সমীর লাহিড়ীর ব্যাপারটা কিন্তু দৃষ্টি এড়ায় না। মিস্টার লাহিড়ী, আমার একটা কথার সত্যি জবাব দেবেন? কি বলেন? আমাকে এভাবে সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছেন কেন আপনারা? সত্যি যদি আমাকে আপনারা আমার স্ত্রীর হত্যার ব্যাপারে সন্দেহ করেন, ওয়েল টেল মি ফ্র্যাঙ্কলি। তাছাড়া আমি তো আপনাকে বলেছি সে রাত্রে দরজাটা চাবি দিয়ে খোলার পর কী ঘটেছে কিছুই আমার স্মরণ নেই। মাথায় একটা প্রচণ্ড আঘাত। না, কোনো আঘাতই আপনি পাননি মাথায়। পাইনি? না, কারণ যে ধরনের আঘাতে মানুষের জ্ঞান হারাতে পারে সে ধরনের কোনো আঘাত আপনি সে রাত্রে মাথায় পেলে অন্তত তার কোনো চিহ্ন আপনার মাথায় বা ঘাড়ে থাকতো। কাটেও নি, ফলেও নি। সে রাত্রে আপনি অত্যধিক মাত্রায় ড্রিঙ্ক করেছিলেন। ব্যাপারটা তারও একটা হ্যান্ডওভার হতে পারে। ড্রিঙ্ক সে রাত্রে আমি নতুন করে করিনি ইন্সপেক্টর। আজ 7-8 বছর ড্রিঙ্ক করছি, কখনো কেউ আমাকে ডাউন হতে দেখেনি। এক নাগাড়ে বিকেল থেকে রাত 12টা পর্যন্ত ড্রিঙ্ক করেও পেগু থেকে রেঙ্গুন আমি যুদ্ধের চাকরির সময় ড্রাইভ করে গিয়েছিলাম। আমি সে রাত্রেই যখন ক্লাব থেকে ফিরি তখন আমার জ্ঞান টনটনে ছিল। আর আঘাতের কথা যেটা বলছি সেটা ফ্যাক্টই, স্বপ্ন বা কল্পনা নয়। অবশ্যই সে রাত্রের সব কথা আমার মনে নেই। মিস্টার ঘোষাল, আপনি কি জানেন আপনার স্ত্রী রত্না দেবী অন্তঃসত্ত্বা ছিলেন? হোয়াট? কি বললেন? শি ওয়াজ প্রেগনেন্ট? হ্যাঁ, ময়নাতদন্তে সেটা জানা গিয়েছে। মাস 3 আপনি জানতেন না? না। তাছাড়া আমার যখন 28-29 বছর বয়স আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। 7 দিন আনকনসিয়াস হয়েছিলাম হাসপাতালে।
বিয়ের 3-4 বৎসর যখন আমাদের কোনো ইস্যু হলো না, ডাক্তারের পরামর্শ চাই। ডাক্তার তখন নানাভাবে পরীক্ষা করে আমাকে স্পষ্টই বলেছিলেন আমি কোনোদিনই সন্তানের পিতা হতে পারবো না। মূলে ওই সেই অ্যাক্সিডেন্ট। আপনার স্ত্রী কথাটা জানতেন? না, জানতো না। তাকে আমি কোনোদিনই কথাটা জানাইনি। কেন? ওর মনটা ভেঙে যেত, কারণ আমি জানতাম ওর সন্তান চায়। মা হবার একটা তীব্র আকাঙ্ক্ষা ওর মধ্যে আছে, তাই আর কখনো কথাটা ওকে বলতে পারিনি। কিন্তু কথাটা আগে আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে... কি তাহলে? আমার অনুমানটা মিথ্যা নয়। গত বৎসর খানেক ধরে যে ভয়টা আমার মনে কুড়ে কুড়ে খেয়েছে, একটা গোপন ক্ষতের মতো আমার বুকের মধ্যে রক্ত ঝরিয়েছে। আপনি কি আপনার স্ত্রীর চরিত্র সম্পর্কে সন্দিহান ছিলেন? হঠাৎ প্রশ্ন করলেন সমীর লাহিড়ী। না না, আমি জানি রত্না আমাকে ভালোবাসতো, আর সে ভালোবাসা যে কত গভীর ছিল। তবে মনোমালিন্যের কারণ কি আপনাদের মধ্যে? বলতে পারবো না, জিজ্ঞাসা করবেন না। শুনুন, সত্যি যদি আপনারা আমাকে রত্নার হত্যাকারী বলে মনে করেন তো আমাকে গ্রেপ্তার করতে পারেন। মিস্টার ঘোষাল, এখন মনে হচ্ছে হয়তো আমি সে রাত্রে রত্নাকে গুলি করে হত্যা করেছি। হ্যাঁ হ্যাঁ, হয়তো এই দুটো হাতেই তাকে... কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে গেল স্বর্ণরেণু। চোখের সামনে নিজের দুটো হাত প্রসারিত করে বারবার দেখতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাকে সত্যি সত্যি কতদিন ধরে হত্যা করতে চেয়েছি। হঠাৎ কখনো ঘুম ভেঙে গেলে মধ্যরাতে পাশের খাটে ঘুমন্ত রত্নাকের দিকে চেয়ে মনে হয়েছে এই তো সুযোগ, ওর গলাটা যদি 2 হাতের 10 আঙুলে টিপে ধরি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কেউ জানতে পারবে না। স্বর্ণরেণুর গলার স্বরটা যেন কেমন হয়ে ওঠে, কাঁপতে থাকে ওর সারাটা দেহ। মিস্টার লাহিড়ী, আমি 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 হত্যা করেছি আমার স্ত্রীকে। মিস্টার ঘোষাল, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, সে রাত্রে আমি ফিরে এসে ফ্ল্যাটের দরজা খুললাম পকেট থেকে চাবি বের করে, তারপর ঘরের আলো জ্বালালাম, পাশের ঘরে ঢুকলাম। হ্যাঁ, স্পষ্টই মনে পড়ছে। চাবি দিয়ে আলমারি খুলে পিস্তলটা বের করলাম। হঠাৎ সে সময় ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে বসে দরজার দিকে তাকাচ্ছিল। আমি গুলি করলাম। উফ! 2 হাতেই স্বর্ণরেণু মুখ ঢাকল। সুচিত চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন সমীর লাহিড়ী। মানুষটি লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, বলিষ্ঠ গড়ন, ইউরোপিয়ানদের মতো টকটকে ফর্সা রং, সুশ্রী, রীতিমতো সুশ্রী দেখতে। আমি তো আপনাকে বলেছিলাম মিস্টার লাহিড়ী, আমার স্থির বিশ্বাস স্বর্ণরেণুই রত্নাকে গুলি করে হত্যা করেছে। আপনি সেদিন বলছিলেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরেই মন কষাকষি চলছিল। বলতে পারেন ওদের মন কষাকষির কারণটা কি? তা ঠিক বলতে পারবো না, তবে এটা জানি রত্নার মনে এতটুকু সুখ ছিল না। রত্না দেবী সে কথা কখনো কি আপনার কাছে বলেছেন? না, তা অবশ্যই বলেনি। অত্যন্ত চাপা প্রকৃতির মেয়ে ছিল রত্না, বুক ফেটে গেলেও কখনো কাউকে কিছু বলতো না। তাহলে আপনি জানলেন কি করে যে তার মনে কোনো সুখ ছিল না? তার কথাবার্তা থেকেই মনে হতো। কি ধরনের কথাবার্তার কথা আপনি বলছেন? আমি রত্নার মুখে কিছু শুনিনি বটে, তবে স্বর্ণরেণু একদিন আমাকে বলেছিল সে ডিভোর্সের কথা ভাবছে। ডিভোর্স? হ্যাঁ, রত্নাকে সে মুক্তি দিতে চায়। ডিভোর্সের কোনো কারণ ছিল কি? সেরকম কিছু বলেনি স্বর্ণরেণু, কেবল বলেছিল সে ডিভোর্সের কথা ভাবছে।
আচ্ছা মেজর চৌধুরী, আপনি কি জানেন মৃত্যুর সময় রত্না দেবী 3 মাস অন্তঃসত্ত্বা ছিলেন? অন্তঃসত্ত্বা? কথাটা বিস্ময়চকিত কণ্ঠে উচ্চারণ করলো মেজর চৌধুরী। হ্যাঁ, তার পেটে বাচ্চা ছিল। আপনি তাহলে কথাটা জানতেন না? না, স্বর্ণরেণু নিশ্চয়ই জানতো। না, স্বর্ণরেণুও জানতো না। আশ্চর্য, অথচ সে তার স্বামী। বিশেষজ্ঞ ডাক্তার স্বর্ণরেণুকে পরীক্ষা করে বলেছিলেন স্বর্ণরেণু ঘোষাল সুস্থ নন, মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। তাই বিচারক নির্দেশ দিয়েছিলেন তাকে বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন রাখবার জন্য। সেই পরামর্শ অনুসারে সরকারি হাসপাতালে মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর দাশগুপ্তের চিকিৎসাধীনে তাকে রাখা হয়েছিল একটা কেবিনে। যদিও পুলিশ তাকে স্ত্রীর হত্যাকারী হিসাবে অ্যারেস্ট করে সর্বক্ষণের জন্য প্রহরাধীন রেখেছিল। কেবিনের বাইরে সর্বদা 2জন সশস্ত্র প্রহরী মোতায়েন করা হয়েছিল। স্বর্ণরেণুর মধ্যে কিন্তু কোনো ভাব বৈলক্ষণ নেই। সে কেবিনের মধ্যে সর্বদা একটা চেয়ারে চুপ করে বসে থাকে। প্রত্যহ ডাক্তার দাশগুপ্ত এসে একবার করে দেখে যান। মিস্টার ঘোষাল, কেমন আছেন? আমার বিচার শুরু হচ্ছে না কেন? স্বর্ণরেণু শুধায়। কিসের বিচার? ডক্টর দাশগুপ্ত বলেন। আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। একজন হত্যাকারীর বিচার। সময় হলেই শুরু করা হবে বিচার। কবে? কত দেরি আছে তার? আপনি আগে সুস্থ স্বাভাবিক হন। আমি তো সুস্থ স্বাভাবিকই আছি, বিশ্বাস করুন। আমি সব মনে করতে পারি, সব কথা আমার স্পষ্ট মনে আছে। না মনে থাকলে আমি বললাম কি করে যে আমি রত্নাকে গুলি করে খুন করেছি? কিন্তু কেন কেন নিজের স্ত্রীকে আপনি খুন করলেন? খুন করা ছাড়া আমি কি করতে পারতাম বলুন ডক্টর দাশগুপ্ত? আপনি তো আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তবে হঠাৎ তাকে খুন করতে গেলেন কেন? জানি না। আপনার তো সব কথা স্পষ্ট মনে আছে। মনে করে দেখুন না, কেন খুন করেছেন আপনি আপনার স্ত্রীকে? খুনের কারণ না থাকলে কি কেউ খুন করে? ছিল হয়তো একটা কারণ, কিন্তু মনে পড়ছে না। কাল রাত্রে আপনার ঘুম হয়েছিল? হয়েছিল, তবে সেই ডিস্টার্বড স্লিপ, সেই দুঃস্বপ্নতার রক্তাক্ত রত্নার রক্তাক্ত মৃতদেহটা আমার সামনে উপুড় হয়ে পড়েছিল। দেহটা উল্টে দিতেই কি দেখলাম, রত্না একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। তার সেই দুটো চোখ আমায় যেন প্রশ্ন করছে, কেন কেন তুমি আমাকে হত্যা করলে? পারি না ডক্টর দাশগুপ্ত, আমি পারি না তার প্রশ্নের জবাব দিতে। বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে দরজার দিকে তাকায় স্বর্ণরেণু। কি দেখছেন? কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। স্বর্ণরেণুর কথাটা মিথ্যা নয়। দরজার পর্দা সরিয়ে একটি তরুণী কেবিনের মধ্যে প্রবেশ করল। তার পশ্চাতে ইন্সপেক্টর সমীর লাহিড়ী। স্বর্ণরেণুদা, তুমি রত্না, তুমি তুমি কোথা থেকে এলে? তুমি কি তাহলে বেঁচে আছো? রত্না, রত্না! তরুণীর বয়স 28-29 হবে, রোগা পাতলা চেহারা, সুশ্রী দেখতে। তরুণী বললে, কি হলো, চিনতে পারছো না আমাকে? আমি শ্রীলা। শ্রীলা? হ্যাঁ, কি চিনতে পারছো না? শ্রীলা বললে। সমীর লাহিড়ী বললেন, আপনার স্ত্রীর যমজ বোন শ্রীলা, চিনতে পারছেন না? শ্রীলা? হ্যাঁ শ্রীলা, চিনতে পেরেছেন? জানো শ্রীলা,
আমি আমি রত্নাকে খুন করেছি। হ্যাঁ, শুনেছি, কিন্তু আমি জানি তুমি রত্নাকে খুন করনি। করেছি করেছি, দেখলে না, ওরা আমাকে ধরে এখানে বন্দি করে রেখেছে। আমার বিচার হবে, বিচারে ফাঁসি হবে, বিচারে হত্যাকারীর ফাঁসি হয়, জানো না? তুমি রত্নাকে হত্যা করনি। করিনি? তবে ওরা যে বলছে। বলুক না, যে যা খুশি বলুক, কিন্তু আমার হাতে পিস্তল ছিল। পিস্তল হাতে থাকলেই কি কেউ খুনি হয় নাকি? কেউ খুন করে নাকি? জজ সাহেব বিশ্বাস করবে না, দেখে নিও, আমার ফাঁসিই হবে, আমি জানি আমার ফাঁসি হবে। কথাগুলো বলতে বলতেই হঠাৎ চুপ করে গেল স্বর্ণরেণু। অন্যমনস্ক দৃষ্টিতে কেবিনের জানলা পথে বাইরে তাকিয়ে রইল। জানলা দিয়ে দেখা যায় গুলমোহরের গাছটা অজস্র লাল ফুলে যেন লালে লাল হয়ে আছে। ডক্টর দাশগুপ্ত সকলকে ইশারা করলেন বাইরে চলে যেতে। সকলে বাইরে চলে গেল। স্বর্ণরেণু তখনও এক দৃষ্টে সেই গাছটার দিকে তাকিয়ে। কনকনে শীতের রাত, বিরাট হাসপাতালটা একেবারে স্তব্ধ। নিচে হসপিটাল কম্পাউন্ডারটা দেখা যাচ্ছে, নির্জন, একেবারে খাঁ খাঁ করছে। একটা অ্যাম্বুলেন্স মেন গেট দিয়ে প্রবেশ করে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। বাথরুম থেকে বের হয়ে কেবিনের দরজা দিয়ে সামনের বারান্দায় এসে দাঁড়ালো স্বর্ণরেণু। রাতের প্রহরী টুলটার ওপরে বসে বসে ঢুলছে। পা টিপে টিপে সন্তর্পণে বারান্দা দিয়ে সিঁড়ির দিকে হেঁটে চলল স্বর্ণরেণু। পরনে একটা পায়জামা আর স্লিপিং কোট। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, সেখান থেকে হসপিটাল কম্পাউন্ডে। দ্রুত পায়ে কম্পাউন্ড পার হয়ে এসে রাস্তায় পড়ল। একটা প্রাইভেট কার ছুটে গেল সামনে দিয়ে। হনহন করে হেঁটে যান স্বর্ণরেণু। কনকনে শীতের মধ্যরাত্রি। হরিশ মুখার্জি রোড ধরে হাঁটতে হাঁটতে গুরুদুয়ারা, সেখান থেকে হরিশ পার্ক হয়ে মিত্র ইনস্টিটিউশন, সেখান থেকে বলরাম বোস ঘাট রোড, হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তা, তারপর পূবমুখ, সেখান থেকে হাজরা রোড, ডাইনে চলল, বাঁয়ে মনোহরা পুকুর রোড, ট্রায়াঙ্গুলার পার্ক, এগোচ্ছে এগোচ্ছে স্বর্ণরেণু, গড়িয়াহাট রোড। বাঁয়ে ঢুকে কিছুটা এগিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বেলটা কোথায়? এই যে কলিং বেলটা। টিপতেই প্রথমটা ডিং 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 আওয়াজ। ডিং ডং বেলের শব্দে কিরিটির ঘুম ভেঙে যায়। এত রাত্রে কে আবার এলো? ঠাকুর নাক ডাকছে, পঞ্ছিও নাক ডাকছে। জঙ্গলির ঘুম ভেঙে গিয়েছিল। জঙ্গলি এসে দরজাটা খুলে দেয়। কে? আমি। কিরিটিবাবু আছেন? এত রাত্রে দেখা হবে না। হবে, নচেত কাল ওরা আমাকে ফাঁসি দেবে। সিঁড়ির মাথায় কিরিটির গলা শোনা গেল। জঙ্গলি, ওকে ওপরে নিয়ে আয়। জঙ্গলির ইচ্ছা ছিল না, কিন্তু কিরিটির নির্দেশ বললে, আসুন। আমাকে বাঁচান মিস্টার রায়, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। হেল্প মি, প্লিজ হেল্প মি। আপনি স্থির হয়ে বসুন, আপনি কাঁপছেন। ওরা আমায় ফাঁসি দেবে। ফাঁসি দেবে? কারা? জজ জজ হুকুম দিলেই আমাকে ফাঁসি দেবে। আমি জানি আমার ফাঁসি হবে। কেন? আপনাকে ফাঁসি দেবে কেন? আমি যে রত্নাকে হত্যা করেছি, গুলি করে হত্যা করেছি। কে রত্না? আমার স্ত্রী। আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন? হ্যাঁ, হত্যা করেছি। হত্যাকারীর বিচারে ফাঁসি হয়, আইন তাই বলে। একটু কফি খাবেন? কফি? হ্যাঁ, বসুন,
আমি কফি দিতে বলি। কফি খেয়ে আগে একটু সুস্থ হন, তারপর আপনার সব কথা শুনবো। জানেন মিস্টার রায়, আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এলেন কেন হাসপাতাল থেকে? না পালিয়ে এলে ওরা আমাকে ফাঁসির দড়িতে লটকে দিত। আপনি জানেন না, ওরা ঠিক আমাকে ফাঁসি দিত। বসুন, আগে একটু কফি খেয়ে নিন, তারপর আপনার সব কথা শুনবো। কথাটা বলে কিরিটি ঘর থেকে বের হয়ে গেল। আরও আধ ঘন্টা পরে ঘরের দেওয়াল ঘড়িতে রাত 2টো ঘোষণা করল। কিরিটি আর স্বর্ণরেণু মুখোমুখি বসে। কিরিটি দেখছিল চেয়ে চেয়ে স্বর্ণরেণুকে, চোখে মুখে একটা ক্লান্ত হতাশ। কিরিটি বলছিল, আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন বলছেন? ঠিক হত্যা করেছি কি না রত্নাকে জানি না মিস্টার রায়, তবে হত্যাই যদি না করব তো ওরা আমাকেই হত্যাকারী সন্দেহে অ্যারেস্ট করবে কেন? কটা দিন হাসপাতালে যে আমার কিভাবে কেটেছে আপনাকে বোঝাতে পারবো না। বোধহয় দিন 20 হবে ওরা আমাকে হাসপাতালের সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছে। ভেবে ভেবে কোনো কুল কিনারা যেন পাচ্ছিলাম না। একটা কথা কেবলই আমার মনে হচ্ছিল, যে করেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। না পালালে ওরা ঠিক আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। আমি মরতে চাই না মিস্টার রায়, কিন্তু আমি না চাইলেই তো হবে না। ওরা যখন বিশ্বাস করে আমি রত্নাকে হত্যা করেছি। আপনি কি সত্যিই আপনার স্ত্রীকে হত্যা করেছেন? করেছি। আমার সব কথা শুনলেই বুঝতে পারবেন আমি ছাড়া আর কেউ রত্নাকে হত্যা করতে পারে। আসলে আপনাকে সত্যি কথাই বলি মিস্টার রায়, আমার নিজেরও একটা সন্দেহ আছে। আমি যদি হত্যা করে থাকি সে রাত্রে রত্নাকে, তো কখন হত্যা করলাম? সে রাত্রে যখন ক্লাব থেকে ফিরি, চাবি দিয়ে ফ্ল্যাটের দরজাটা খুললাম, ঘরটা অন্ধকার। তখনও আমার একবারও মনে হয়নি আমি রত্নাকে গুলি করব। সঙ্গে তখন আমার পিস্তলও ছিল না। বিশ্বাস করুন, পিস্তলটা ছিল শোয়ার ঘরে আলমারির মধ্যে, চাবি দেওয়া। তবে কি আমি আলমারি খুলে পিস্তলটা বের করে রত্নাদেবীকে গুলি করেছিলাম? কিন্তু আপনি তো সত্যি সত্যি রত্নাকে গুলি করেননি। গুলি করিনি বলছেন? তাই আমার মনে হচ্ছে। কেন কেন মনে হচ্ছে আপনার? সে রাত্রে কি ঘটেছিল আগে বলুন শুনি, কোনো কথা গোপন করবেন না। হ্যাঁ, আপনাকে বলবো বলেই তো হাসপাতাল থেকে পালিয়ে আপনার কাছে এসেছি এই মধ্যরাত্রে। কারণ মনে হয়েছিল কেউ যদি আমাকে বাঁচাতে পারে তো একমাত্র বোধহয় আপনিই পারবেন। থেমে থেকে সমস্ত ঘটনা বলে গেল স্বর্ণরেণু। কিরিটি নিঃশব্দে শুনে গেল। এখন আপনি বলুন মিস্টার রায়, সে রাত্রে আমি ছাড়া রত্নাকে আর কে হত্যা করতে পারে? কি বন্ধুরা, ইন্টারেস্ট আসছে তো, লাগছে তো? তাহলে পরে রত্না দেবীকে অ্যাকচুয়ালি কে হত্যা করলো? কিরিটি কিন্তু মঞ্চে নেমে পড়েছে রহস্য উদ্ঘাটন করার জন্য। দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কমেন্টে জানিও তোমাদের ঠিক কেমন লাগছে, কতটা ইন্টারেস্ট পাচ্ছো। তাহলে প্রথম পর্বে এখানে সঙ্গে সঙ্গে আমি নিচ্ছি বিদায়। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে একটাই, প্রথমবার এই চ্যানেলে এসে থাকলে পরে নিচের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও, আর তার সঙ্গে পাশের বেল নোটিফিকেশানটাকেও অন করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার এবং সবার আগে তোমার কাছেই যাতে পৌঁছে যায়। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।